শিজক কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জিকো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে শিখবো সেটা হচ্ছে যৌক্তিক বিদ্যার দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যৌক্তিক বিভাগ নিয়ে। যৌক্তিক বিভাগ এই চ্যাপ্টারটি থেকে আমরা যে সকল বিষয়গুলো শিখবো সেগুলো হচ্ছে যৌক্তিক বিভাগ কি তা বর্ণনা করতে পারবে, যৌক্তিক বিভাগের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে, যৌক্তিক বিভাগের নিয়মাবলীগুলো সম্পর্কে জানতে পারবে, যৌক্তিক বিভাগের নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তি সমূহ সম্পর্কে জানতে পারবে, যৌক্তিক বিভাগের সীমা সম্পর্কে বর্ণনা করতে পারবে। এখন আমরা জেনে নেব যৌক্তিক বিভাগ কি। যৌক্তিক বিভাগ একটি এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটি সূত্র বা নীতির ভিত্তিতে একটি শ্রেণীবাচক বা জাতিবাচক পদকে বিভিন্ন উপজাতি বা উপশ্রেণীতে বিভক্ত করার প্রক্রিয়া হলো যৌক্তিক বিভাগ। যৌক্তিক বিভাগ ব্যাখ্যার্থের দিক নিয়ে আলোচনা করে। আমরা গত ক্লাসে পড়ছিলাম যৌক্তিক সংজ্ঞা নিয়ে। এই দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করছি যৌক্তিক বিভাগ নিয়ে। যৌক্তিক বিভাগে আমি যৌক্তিক সংজ্ঞা আমি বলেছি, যৌক্তিক সংজ্ঞা জ্যাঠার্থের দিক নিয়ে আলোচনা করে, আর যৌক্তিক বিভাগ একটি পদের ব্যাখ্যার্থের দিক নিয়ে আলোচনা করে। এবার ব্যাখ্যার্থ কি আর জ্যাঠার্থ কি সে বিষয়ে যদি আলোচনা করতে চাই, ব্যাখ্যার্থ হলো, আমি পাশে লিখলাম, আমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ মানুষ পদের দুটো দিক, একটি হচ্ছে জ্যাঠার্থ আর একটি হচ্ছে ব্যাখ্যার্থ। জ্যাঠার্থ হচ্ছে গুণের দিক, যেমন মানুষ পদের দুটি গুণ রয়েছে, একটি হচ্ছে বুদ্ধিবৃত্তি ও আরেকটি জীববৃত্তি। আর মানুষ পদের ব্যাখ্যার্থের দিক হচ্ছে পরিমাণের দিক, আর পরিমাণের দিক থেকে মানুষ পদের ব্যাখ্যার্থের দিক হলো সকল মানুষ। যৌক্তিক সংজ্ঞা আলোচনা করে জ্যাঠার্থ নিয়ে, আর আমরা আজকে যে বিষয়টি নিয়ে পড়ছি যৌক্তিক বিভাগ আলোচনা করে এই ব্যাখ্যার্থ নিয়ে অর্থাৎ একটি পদের পরিমাণের দিক নিয়ে আলোচনা করে। এক্ষেত্রে মনে রাখতে হবে, শর্ত হচ্ছে যে একটি শ্রেণীবাচক বা জাতিবাচক পদকে আমরা তার বিভিন্ন উপশ্রেণী বা উপজাতিতে বিভক্ত করব। সেজন্য বলা হচ্ছে একটি শ্রেণীবাচক বা জাতিবাচক পদকে বিভিন্ন উপজাতি বা উপশ্রেণীতে বিভক্ত করার প্রক্রিয়া হলো যৌক্তিক বিভাগ। এখানে যদি একটি বিশেষ কোনো বস্তুবাচক বা কোনো স্বকীয় নামবাচক হয়, তাহলে সেই পদটিকে আমরা যৌক্তিক বিভাগ করতে পারবো না। এখানে উদাহরণ দেখতে পাচ্ছি, মানুষ পদকে একটি সূত্র বা নীতির ভিত্তিতে আমরা যদি ভাগ করি, মানুষ পদকে সততার ভিত্তিতে যদি ভাগ করি, তাহলে আমরা পাবো সৎ মানুষ ও অসৎ মানুষ, সৎ মানুষ এবং অসৎ মানুষ। এখানে মানুষ পদকে ভাগ করার সময়, যৌক্তিক বিভাগ করার সময়, আমি যদি একটি নীতির পরিবর্তে বা একটি সূত্রের পরিবর্তে আমি যদি দুটো তিনটি নীতি অনুসরণ করতাম, অর্থাৎ শিক্ষার ভিত্তিতে, গায়ের রঙের ভিত্তিতে, সততার ভিত্তিতে যদি ভাগ করতাম, তাহলে আমরা পেতাম সৎ মানুষ, শিক্ষিত সৎ মানুষ, অশিক্ষিত সৎ মানুষ, কালো মানুষ, ফর্সা মানুষ, শ্যামলা মানুষ ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে একটির অধিক যদি নীতি অনুসরণ করা হয়, সেক্ষেত্রে নানা জটিলতা তৈরি হয়, যার কারণে আমাদেরকে একটি মাত্র নীতি বা সূত্র অনুসরণ করতে হবে। যদি নির্দিষ্ট সূত্র বা নির্দিষ্ট একটি নীতি অনুসরণ করি, সেক্ষেত্রে যৌক্তিক বিভাগটি যথার্থ হবে। সেক্ষেত্রে কোনো ফ্যালাসি বা অনুপত্তি বা কোনো ভ্রান্তির তৈরি হবে না। এ হলো যৌক্তিক বিভাগ। এখন যৌক্তিক বিভাগ প্রয়োজন কেন, আমরা সেটি এখন দেখব। যৌক্তিক বিভাগের প্রয়োজনীয়তা। একটি বৃহত্তর জাতির অন্তর্ভুক্ত বিভিন্ন উপজাতি সম্পর্কে সুস্পষ্ট ও সুনির্দিষ্ট ধারণা প্রদান করাই যৌক্তিক বিভাগের প্রধান উদ্দেশ্য। 2, এখানে সিরিয়ালগুলো সমস্যা হচ্ছে, কম্পোজ করার সময় সমস্যা হয়েছে। 2, যৌক্তিক বিভাগ মনোভাবের উপর প্রভাব বিস্তার করে। 3, যৌক্তিক বিভাগ বৈজ্ঞানিক অনুসন্ধানে একটি কার্যকর ভূমিকা পালন করে।
যৌক্তিক বিভাগ আমাদের স্মৃতিশক্তির সহায়ক হিসেবে ভূমিকা পালন করে। 4. যৌক্তিক বিভাগ সুস্থ ও সুনির্দিষ্ট চিন্তাকর্মের সহায়ক হিসেবে ভূমিকা পালন করে। আমরা এখানে বুঝতে পারলাম যে একটি বৃহত্তর জাতির অন্তর্গত বিভিন্ন উপজাতিগুলো জানার জন্য, তারপর মনোভাবের উপর প্রভাব বিস্তার করার জন্য, তারপর বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে, তারপর যৌক্তিক বিভাগ স্মৃতিশক্তির সহায়ক হিসেবে, সুস্থ ও সুনির্দিষ্ট চিন্তাকর্মের সহায়ক হিসেবে যৌক্তিক বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যৌক্তিক বিভাগের প্রয়োজনীয়তা সম্পর্কে আমি আরো কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে যৌক্তিক বিভাগ ছাড়া আসলে এই বিশ্বের জটিল যে একটি বিষয়, কোন বিষয়, সেটা হলো একটি বস্তু বা প্রাণীকে আমি কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত করব সেটি নির্ণয় করতে গেলে আসলে যৌক্তিক বিভাগের প্রয়োজনীয়তা চলে আসে। যেমন আমি যদি মেরুদণ্ডের ভিত্তিতে প্রাণীকে যদি বিভক্ত করি, সেক্ষেত্রে আমরা পাবো মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণীর এই দুটো উপশ্রেণীতে আমরা বিভিন্ন প্রাণীগুলোকে আমরা অন্তর্ভুক্ত করতে পারি। যেমন আমি যদি বলি ঘোড়া কি হবে, আমি জানি সেটা হচ্ছে ঘোড়ার মেরুদণ্ড রয়েছে, যার কারণে ঘোড়া অন্তর্ভুক্ত হবে মেরুদণ্ডী প্রাণীর উপশ্রেণীতে। তারপর সাপকে যদি আমি বলি, সাপ হবে মেরুদণ্ডী প্রাণীর শ্রেণীতে। তারপর আমি যদি বলি কেঁচো, তাহলে কেঁচো হবে একটি অমেরুদণ্ডী প্রাণী। এভাবে আমরা বিভিন্ন প্রাণীকে এই মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী এই দুই শ্রেণীতে আমরা বিভক্ত করতে পারি, এবং এই বিভক্তিকরণের প্রক্রিয়াটি একমাত্র সম্ভব হবে যৌক্তিক বিভাগের মাধ্যমে। সেজন্য বলা যায় যৌক্তিক বিভাগের প্রয়োজনীয়তা রয়েছে। যৌক্তিক বিভাগের নিয়মাবলী। যৌক্তিক বিভাগ মোট 6টি নিয়ম নিয়ে আলোচনা করে। যৌক্তিক বিভাগে মোট 6টি নিয়ম আলোচনা করতে হয়, 6টি নিয়ম মেনে চলতে হয়। এই 6টি নিয়মের মধ্যে থেকে প্রথম নিয়মটি হলো যৌক্তিক বিভাগে সর্বদা একটি জাতিবাচক বা শ্রেণীবাচক পদকে তার অন্তর্গত বিভিন্ন উপজাতি বা উপশ্রেণীতে বিভক্ত করতে হবে। মনে রাখবো আমরা যে পদটিকে আমরা যৌক্তিক বিভাগ করব, সেই পদটি অবশ্যই জাতিবাচক বা শ্রেণীবাচক হবে। জাতিবাচক আর যদি শ্রেণীবাচক না হয়, সেক্ষেত্রে যৌক্তিক বিভাগ করা সম্ভব হবে না। এই যে মানুষ পদটি একটি জাতিবাচক পদ, এই পদটিকে আমরা যৌক্তিক বিভাগের মাধ্যমে সৎ মানুষ ও অসৎ মানুষ এই দুটি আমরা উপজাতি পেলাম। অর্থাৎ মানুষ একটি জাতি বিভক্ত জাতি, আর সৎ মানুষ এবং অসৎ মানুষ এগুলো হচ্ছে বিভাজ্য উপজাতি। অর্থাৎ যাকে আমরা বিভক্ত করবো সে হচ্ছে বিভক্ত জাতি, আর বিভক্তের করার ফলে যে উপজাতিগুলো পাবো সেগুলো হচ্ছে বিভাজ্য উপজাতি, সৎ মানুষ এবং হচ্ছে অসৎ মানুষ। দ্বিতীয় নিয়মে তোমরা দেখতে পাচ্ছ যৌক্তিক বিভাগে সর্বদা একটি মাত্র সূত্র বা নীতি অনুসরণ করতে হবে। যেমন প্রাণী পদটিকে আমরা যৌক্তিক বিভাগের মাধ্যমে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী এই দুটি উপশ্রেণীতে আমরা বিভক্ত করলাম। সেক্ষেত্রে মাত্র আমরা একটি নীতি অনুসরণ করেছি, সেটি হলো মেরুদণ্ডের উপস্থিতি। মেরুদণ্ডের উপস্থিতির ভিত্তিতে আমরা প্রাণীর জাতি পদকে মেরুদণ্ডী প্রাণী এবং অমেরুদণ্ডী প্রাণী এই দুটি উপশ্রেণীতে বিভক্ত করেছি। তৃতীয় নাম্বার নিয়মে যদি আমরা দেখি, যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভাজ্য জাতির ব্যাখ্যার্থ বিভক্ত উপজাতিসমূহের ব্যাখ্যার্থের সমপরিমাণ হবে। মানুষ এই পদটি একটি বিভক্ত উপজাতি,
বিভক্ত বিভাজ্য বিভক্ত ওকে বিভাজ্য জাতি আর সৎ মানুষ এবং অসৎ মানুষ, এটি হলো বিভক্ত উপজাতি। বিভক্ত বিভাজ্য বিভক্ত বিভাজ্য জাতি। তৃতীয় নাম্বার নিয়ে আমি দেখতে পাচ্ছি বিভক্ত যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভাজ্য জাতির ব্যাখ্যার্থ বিভক্ত উপজাতি সমূহের ব্যাখ্যার্থের সমপরিমাণ হবে। বিভাজ্য জাতির ব্যাখ্যার্থ যদি আমরা ধরি 800 কোটি, আর বিভক্ত জাতির বিভাজ্য জাতির বিভক্তের ফলে আমরা যে বিভক্ত উপজাতিগুলো পেলাম সেগুলো হচ্ছে সৎ মানুষের সংখ্যা হলো 350 আর অসৎ মানুষের সংখ্যা হলো 450। এই দুটো যোগফল যদি বিভাজ্য জাতির ব্যাখ্যার্থের সমপরিমাণ হয় তাহলে সেটি যথার্থ যৌক্তিক বিভাগ হবে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি 350 কোটি যোগ 450 কোটি মিলে 800 কোটি হয়। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি 800 কোটি হচ্ছে মানুষের সংখ্যা। যদি আমি এমনি আনুমানিকভাবে যদি ধরি, ওকে, তাহলে শিখলাম কি এই বিভাজ্য জাতির ব্যাখ্যার্থ এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যাখ্যার্থের সমপরিমাণ হবে। এখানে যদি হয় 700, এই দুটো যোগফলের পরিমাণ 700 হতে হবে। এখানে যদি হয় 500, এই বিভক্ত উপজাতিগুলোর ব্যাখ্যার্থের পরিমাণ 500 হতে হবে। এখানে যদি হয় 1000, এখানেও 1000 হতে হবে। তার মানে বুঝলাম যে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভাজ্য জাতির ব্যাখ্যার্থ এবং বিভক্ত উপজাতিগুলোর ব্যাখ্যার্থের পরিমাণ সমান সমান হবে। চতুর্থ নিয়মে দেখতে পাচ্ছি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভাজ্য জাতির নাম বিভক্ত উপজাতি সমূহের নামের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। এই যে মানুষ পদ থেকে আমি যদি বিভক্ত করি তাহলে পাবো সৎ মানুষ এবং হচ্ছে অসৎ মানুষ। যেহেতু আমি মানুষ পদ থেকে বিভক্ত করলাম, এই মানুষের নামটি এই প্রথম উপজাতির ক্ষেত্রে এবং দ্বিতীয় উপজাতির ক্ষেত্রে, দ্বৈত উপজাতির ক্ষেত্রে প্রযোজ্য হবে। মানুষ পদ থেকে বিভক্ত করার ফলে যার কারণে আমি পেলাম সৎ মানুষ এবং হচ্ছে অসৎ মানুষ। পঞ্চম নাম্বার নিয়ে দেখতে পাচ্ছি যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভক্ত উপজাতি সমূহ পরস্পর বিচ্ছিন্ন হবে যেন একটির সাথে একটি মিশে না যায়। যেমন মানুষ পদ থেকে বিভক্ত করার ফলে পেলাম হচ্ছে দুই ধরনের মানুষ, একটি হচ্ছে শিক্ষিত মানুষ এবং হচ্ছে অশিক্ষিত মানুষ। আমরা জানি শিক্ষিত মানুষ এবং অশিক্ষিত মানুষ এই দুটি পদই বা এই দুই ধরনের মানুষ আলাদা আলাদা ধরনের মানুষ। সেক্ষেত্রে যে পদ থেকে আমাদেরকে মনে রাখতে হবে যৌক্তিক বিভাগের ক্ষেত্রে যে পদ থেকে আমরা যৌক্তিক বিভাগ করব সেই যৌক্তিক বিভাগের ফলে যেই পদগুলো পাবো, যে উপশ্রেণীগুলো পাবো সেগুলো যেন পরস্পর বিচ্ছিন্ন হয়, যেন একটির সাথে আরেকটি মিশে না যায়। ষষ্ঠ নাম্বার এবং সর্বশেষ নাম্বারটিতে যে নিয়মটি দেখতে পাচ্ছি সেটি হলো যৌক্তিক বিভাগের ক্ষেত্রে বিভাজ্য জাতিকে তার নিকটবর্তী বিভিন্ন উপশ্রেণীতে বিভক্ত করতে হবে, অর্থাৎ যৌক্তিক বিভাগ ক্রমানুসারে হতে হবে। যেমন মানুষ পদ থেকে বিভক্ত করার ফলে আমরা পেলাম শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষকে বিভক্ত করার ফলে পেলাম আমরা লম্বা শিক্ষিত মানুষ এবং খাটো শিক্ষিত মানুষ। এখন মানুষ পদ থেকে আমরা যদি বিভক্ত করার ফলে এগুলো বাদ দিয়ে আমরা যদি লম্বা শিক্ষিত মানুষ বা খাটো শিক্ষিত মানুষে আমরা যদি বিভক্ত করতাম তাহলে এক ধরনের ভুলের তৈরি হতো, অর্থাৎ সেই ধরনের ভুল তৈরি করা যাবে না বা সৃষ্টি করা যাবে না। যেই পদ থেকে আমরা যুক্তি বিভাগ করব সেই পদটির যুক্তি বিভাগ যেন ক্রমানুসারে হয়, যেন কোনো ধরনের জাম্প না করে, অর্থাৎ কোনো কিছু বাদ দিয়ে তার পরবর্তী অবস্থাতে যাওয়া যাবে না। এই হলো মোট 6টি নিয়ম। যদি
একদম প্রথম দিক থেকে যদি আরেকবার যদি আমরা আলোচনা করতে যাই নিয়মগুলো নিয়ে, প্রথম নিয়মে দেখতে পাচ্ছি যে যুক্তিক বিভাগে সর্বদা একটি জাতিবাচক বা শ্রেণীবাচক পদকে তার অন্তর্গত বিভিন্ন উপশ্রেণীতে বিভক্ত করতে হবে। 2 নম্বরে যুক্তিক বিভাগে সর্বদা একটিমাত্র সূত্র বা নীতি অনুসরণ করতে হবে। 3 নম্বরে যুক্তিক বিভাগের ক্ষেত্রে বিভাজ্য জাতির ব্যাখ্যার্থ বিভক্ত উপজাতি সমূহের ব্যাখ্যার্থের সমপরিমাণ হবে। 4 নম্বরে দেখতে পাচ্ছি যুক্তিক বিভাগের ক্ষেত্রে বিভাজ্য জাতির নাম বিভক্ত উপজাতি সমূহের নামের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হবে। পঞ্চম নম্বর নিয়ম, যুক্তিক বিভাগের ক্ষেত্রে বিভক্ত উপজাতি সমূহ পরস্পর বিচ্ছিন্ন হবে যেন একটির সাথে একটি মিশে না যায়। 6 নম্বর নিয়ম, যুক্তিক বিভাগের ক্ষেত্রে বিভাজ্য জাতিকে তার নিকটবর্তী বিভিন্ন উপজাতিতে বিভক্ত করতে হবে, অর্থাৎ যুক্তিক বিভাগ ক্রমানুসারে হবে, যেন জাম্প না করে। এই 6টি নিয়ম লঙ্ঘনের ফলে বেশ কয়েকটি অনুপপত্তির তৈরি হয়। অনুপপত্তি হলো এক ধরনের ভুলকে বা ভ্রান্তিকে যুক্তিবিদ্যার ভাষায় অনুপপত্তি বলা হয়, ইংরেজিতে বলা হয় ফ্যালাসি। অনেক ধরনের ফ্যালাসি বা অনুপপত্তি তৈরি হয়, এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা যুক্তিক বিভাগ কি, যুক্তিক বিভাগের প্রয়োজনীয়তা এবং যুক্তিক বিভাগের যে মোট 6টি নিয়ম, সেই 6টি নিয়ম নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসটি দেখার জন্য তোমাদের প্রতি অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে।